আমরা আজকে শুরু করব 7th প্র্যাকটিসের বাকি হাফটা। ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, হাউ অফেন আর দ্য মেম্বার্স অফ দ্য ওয়েলস গভর্নমেন্ট ইলেক্টেড? কত বছর পর পর আপনার এই যে ওয়েলসের গভর্নমেন্ট হচ্ছে গিয়ে নির্বাচন করা হয়? অ্যান্সার হচ্ছে গিয়ে আপনার এভরি 4 ইয়ার্স। আপনার স্কটল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে নর্মালি মানে ওভারঅল ওদের হচ্ছে গিয়ে অলমোস্ট 600+টা সিট থাকে। তো 4টা নেশনের মধ্যে ওই সিটগুলা ডিভাইড করা। বাট একটা জিনিস ওরা সবাই ফলো করে, সেটা হচ্ছে কি রিপ্রেজেন্টেশনটা যেটা বলে না, ওইটা না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে কি, যে আপনার অনেকগুলা কমিউনিটি আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ধরেন অনেকগুলা হচ্ছে গিয়ে রিলিজিয়ান আছে, মাইনরিটি গ্রুপ আছে। তো প্রত্যেকটা গ্রুপ থেকে যাতে আপনার ইকুয়ালি ইলেক্টেড হয়, নির্বাচিত হইতে পারে মানুষ, এইটাকে হচ্ছে কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে, যে আমি হচ্ছে কি সবাইকেই সুযোগ দিতেছি। ঠিক আছে? তো এই গেল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আর মেম্বার্স হচ্ছে কি আপনার এই যে যেটা বললাম 60 জনের মতো থাকে, আর প্রত্যেক 4 বছর পর পর হয়। তারপরে প্রশ্ন হচ্ছে, during which period did the Beatles become popular and social laws were liberated? এটা 1960s। আমি হচ্ছে গিয়ে গতকালকে বলতেছিলাম না যে 1960s এর টাইমটাকে সুইঙ্গিং 60s বলা হইতো। এখন কথা হচ্ছে কি এই কোয়েশ্চেনটা থেকে কয়েকটা জিনিস ঘুরে ঘুরে আসে। যে ধরেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য when is the swinging 60s? অ্যান্সার হবে 1960 সালে। বা what was 1960s called? swinging 60s হবে। এবার which two groups were popular during the swinging 60s? তখন দুইটা গ্রুপই ছিল, একটা ছিল আপনার রোলিং স্টোন, আর একটা হচ্ছে কি বিটলস। আর আরেকটা যেটা পসিবল কোয়েশ্চেন হতে পারে সেটা এখানে দেয়াই আছে যে during which period did the Beatles become popular and social laws were liberalized? অ্যান্সারটা হচ্ছে 1960 সালে। তখন হচ্ছে পপ মিউজিক দ্বারা আপনার হচ্ছে গিয়ে মানে এই যে সোশ্যাল ল গুলো, যেমন ডিভোর্সের ল গুলা, অ্যাবর্শন নিয়ে কথাবার্তা হইতো, কিন্তু এগুলো সব হইতো আপনার এই যে ইয়ার মাধ্যমে, মানে মিউজিকের মাধ্যমে আর কি। তারপরে কোয়েশ্চেন, দ্য ম্যান বুকার প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ? ম্যান বুকার প্রাইজ দেওয়া হয় আপনার হচ্ছে গিয়ে লিটারেচারে। ঠিক আছে? লিটারেচারে এখন এই যে দেখেন, দ্য ম্যান বুকার প্রাইজ ইজ ফর ফিকশন ইজ অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি ফর বেস্ট ফিকশন নভেল লিটারেচার written by an author from the Commonwealth, Ireland or Zimbabwe. It has been awarded since 1968. Past winners include Ian McEwan, হিলারি ম্যান্টেল আর জুলিয়ান বার্নস। এখন এই যে বললো না যে কমনওয়েলথ লেখাটা দেখতেছেন না, কমনওয়েলথ কেন বলে? কমনওয়েলথের হচ্ছে গিয়ে এখন মানে প্রেজেন্ট মেম্বার স্টেটস হচ্ছে গিয়ে 54 জন আছে। আর কমনওয়েলথের যতগুলা কান্ট্রি আছে, যে বাংলাদেশও কিন্তু ইনক্লুডেড, তো এই ইন্ডিয়াও ইনক্লুডেড, মানে কমনওয়েলথের মেম্বার স্টেটস গুলা কারা? যে ব্রিটিশরা আগে যেখানে হচ্ছে গিয়ে কলোনি স্থাপন করছিল না, এখন এটা ভারতীয় উপমহাদেশ হোক, আফ্রিকা হোক, ওই কান্ট্রি গুলো এখন কমনওয়েলথের অংশ, প্লাস এখন ইউকেতে যে যে নেশন গুলো আছে। তো এই কমনওয়েলথের মধ্যে আর আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে, এই 56টা কান্ট্রি মিলায় হচ্ছে গিয়ে আপনার বেস্ট ফিকশন নভেল দেওয়া হয় ম্যান বুকার প্রাইজ লিটারেচারে। তারপর হোয়াট সর্ট অফ ইলেকশন টেক্স প্লেস when a member of the parliament dies or resigns? এটাকে বাই ইলেকশন বলে। বাই ইলেকশন মানে কি, অন্তর্বর্তীকালীন সময় যে নির্বাচনটা হয়। যে ধরেন একটা ইলেকশন হয়ে গেছে, হওয়ার 1 বছর পরে থাকা তো লাগবে 4, হয় কোন জায়গায় 4 বছর, যেমন ওয়েলসে হচ্ছে 4 বছর থাকে, কোন জায়গায় হচ্ছে 5 বছর থাকে। এখন এই 4 বা 5 বছর হওয়ার আগেই যদি দেখা যায় যে 1 বছর পরে কেউ মারা গেছে, বা কারো কোনো অপরাধ ছিল, বা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সে রিজাইন করে দিল, তখন ওইটা নেওয়ার জন্য হচ্ছে একটা উপনির্বাচন হয়। ওই যে কনস্টিটিউয়েন্সিটা থেকে ওই মেম্বার অফ দ্য পার্লামেন্ট ছিল, ওইটাকে বাই ইলেকশন বলে, বা উপনির্বাচন যেটা। তারপর হোয়াট ইজ দ্য টার্নার প্রাইজ? এটা হচ্ছে একটা কন্টেম্পোরারি আর্ট অ্যাওয়ার্ড। দেখেন দুইটা আবার মিলায় ফেললেন না, ম্যান বুকার প্রাইজ কিসে দেওয়া হয়? লিটারেচারে। আর আপনার এই টার্নার প্রাইজ কিসে দেওয়া হয়? কন্টেম্পোরারি আর্ট অ্যাওয়ার্ড। ঠিক আছে? হয়েছে 1984 সালে। 84 সাল থেকে আপনার এটা কিন্তু আবার শুধুমাত্র ইউরোপে দেওয়া হয়। আপনার ম্যান বুকার প্রাইজ যেমন কমনওয়েলথ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে 56টা কান্ট্রির মধ্যে দেওয়া হয়, টার্নার প্রাইজের ক্ষেত্রে শুধুমাত্র আপনার ইউরোপের ক্ষেত্রে, ইউরোপিয়ান কান্ট্রি গুলো আর কি, যারা যারা আছে। তারপর which flower is associated with Northern Ireland? The answer is shamrock. shamrock এভাবে প্রত্যেকটা ইয়ার, যেমন ইংল্যান্ডের সাথে আপনার রোজ যায়,
তো এরকম ভাবে প্রত্যেকটা নেশনের সাথে একটা একটা ফ্লাওয়ার থাকে। তো আপনাদের টাস্ক হচ্ছে আপনারা যখনই পড়তে বসবেন, যখনই যেই দিনের প্র্যাকটিসই করেন না কেন, আমি বারবার বলি বাট এটাই বারবার ভুল হয় যে পেট্রন সেন্ট গুলা অফ ইচ নেশন, পেট্রন সেন্ট কবে সেলিব্রেটেড হয় এন্ড দ্য নেমস অফ দ্য ফ্লাওয়ার্স, এই তিনটা জিনিস অবশ্যই দেখবেন কারণ কি তিনটা খুবই কাছাকাছি এবং তিনটাই মিলায় যায়। আচ্ছা, দ্য লাস্ট ব্যাটল বিটুইন ব্রিটেন এন্ড ফ্রান্স ওয়াজ দ্য ব্যাটল অফ ওয়াটারলু। এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। এই ব্যাটল অফ ওয়াটারলুতে হচ্ছে গিয়ে হারাইছিল নেপোলিয়ন বেনাপোর্টকে। বেনাপোর্ট ফ্রান্সের ছিল আর যুদ্ধটা হয়েছে আপনার 1815 সালে। কত সালে? 1815-এ। এটা হচ্ছে গিয়ে আপনার নেপোলিয়নিক ওয়ারের একদম লাস্ট ওয়ার ছিল, যেটা ব্যাটল অফ ওয়াটারলুতে হয়েছে। হারানোর পরে ব্রিটেন জিতে, নেপোলিয়ন বেনাপোর্ট হেরে যায়। আর এর আগে 1805 সালে আরেকটা যুদ্ধ হয় যেটাকে ব্যাটল অফ ট্রাফালগার বলে। ব্যাটল অফ ট্রাফালগার ওইটাকে হাইলাইট করা হয় কারণ কি ওইটা অ্যাডমিরাল নেলসন জিতছিল, ওয়ান অফ দ্য ফার্স্ট নেপোলিয়নিক ওয়ার্স। বাট জিতার পরেও, ব্রিটেনের পক্ষ হয়ে জিতার পরেও অ্যাডমিরাল নেলসন হচ্ছে মারা গেছে আর যুদ্ধটা হয়েছিল আপনার নেভাল। তারপরে কোয়েশ্চেন, 100 pound is the highest value note in circulation in the United Kingdom. False statement. আচ্ছা, where is Lake District National Park located? ইংল্যান্ডে। আর এটা হচ্ছে গিয়ে আপনার লেক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্কটা সব থেকে বড় পার্ক, ন্যাশনাল পার্ক ইংল্যান্ডের। তারপরে আপনার হচ্ছে গিয়ে এটা 2000-এর দিকে হচ্ছে 2002 বা 2000-এর দিকে এটাকে হচ্ছে একদম থাকে না যে বেস্ট ভিউ ইন ইংল্যান্ড হচ্ছে কি ভোট করা হয়েছে। তারপরে আপনার এটা আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও অ্যাড। তাহলে কি দাঁড়াইলো? তিনটা ইনফরমেশন। লেক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্ক কোথায়? ইংল্যান্ডে। সব থেকে বড় ন্যাশনাল পার্ক ইংল্যান্ডে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অ্যাড। আচ্ছা, চারটা। আরেকটা হচ্ছে গিয়ে এটা বেস্ট ভিউ হিসেবে ভোট করা হয়েছিল লেক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্কে। এমনিতে ওভারঅল আপনার ন্যাশনাল পার্ক আছে ইউকে তে 15টা। আচ্ছা, তারপর which two responsibilities will you have as a British citizen? আমি একদম ডে 1 থেকে বলতেছি যে এইরকম কোয়েশ্চেন যখন আসবে তখন অপশন গুলা পড়বেন। অপশনের যদি মনে হয় যে কনফিউজিং লাগতেছে কোনটা অ্যান্সার হবে, যেহেতু নর্মালি দুইটা অ্যান্সারই চায়, যেটা দেখে মনে হবে যে আমি এটা করতে বাধ্য ওইগুলো হবে অ্যান্সার, আর যেটা দেখে মনে হবে এটা করলেও হয় না করলেও হয় সেটা হচ্ছে অপশনাল। দেখেন, টু বাই ফুড লোকালি, নট কম্পালসারি, হইলেও হয় না হইলেও হয়, আপনি লোকালি খাবার কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। টু ভলান্টিয়ার ইন আ কমিউনিটি প্রজেক্ট অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার, এটা কম্পালসারি কিছু না। হাউএভার টু লুক আফটার ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, কম্পালসারি, আপনার নিজেকে এবং নিজের ফ্যামিলিকে দেখে রাখতে হবে। টু রেসপেক্ট দ্য রাইটস অফ আদার্স ইনক্লুডিং দেয়ার রাইট টু দেয়ার ওন ওপিনিয়ন, যেহেতু ব্রিটিশ সিটিজেন হওয়ার একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল লিবার্টি, পড়ে আসছে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল লিবার্টি। তাহলে মানে কি প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা আছে, তাহলে প্রত্যেকটা মানুষের নিজের যে একটা ওপিনিয়ন আছে রাইট দেওয়ার, ওইটাকে আপনাকে রেসপেক্ট করা লাগবে। তাহলে অ্যান্সার দাঁড়ায় টু লুক আফটার ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি, টু রেসপেক্ট দ্য রাইটস অফ আদার্স ইনক্লুডিং দ্য রাইট টু দেয়ার ওন ওপিনিয়ন্স। এখন ওভারঅল একটা বলে যে আপনি যদি হইতে চান পার্মানেন্ট সিটিজেন, কিছু মানে বেসিক রুলস আছে, এই রুলস গুলো দেখলে দেখবেন ঘোরাফেরে এটাই আপনার কাছে জানতে চাচ্ছে। তো ওগুলোর মধ্যে পরে রেসপেক্ট এন্ড অবে দ্য ল, আইন কানুন মানতে হবে। লুক আফটার ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি, নিজে এবং নিজের পরিবারকে দেখে রাখতে হবে। রেসপেক্ট দ্য রাইটস অফ আদার্স ইনক্লুডিং দেয়ার রাইট টু দেয়ার ওন ওপিনিয়ন্স, যেটা মাত্র বললাম ইন্ডিভিজুয়াল লিবার্টির কথা। ট্রিটস আদার্স উইথ ফেয়ারনেস অ্যান্ড লুক আফটার দ্য এরিয়া ইন হুইচ ইউ লিভ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, আপনার অন্যদেরকে ফেয়ার ট্রিটমেন্টের পাশাপাশি আপনি যেখানে থাকতেছেন ওইটার আশপাশের এনভায়রনমেন্ট আপনার দেখা লাগবে, কারণ কি এনভায়রনমেন্টাল পলিসি কিন্তু ইউকে ইউরোপ এসব কান্ট্রিতে অনেক স্ট্রিক্ট, বাংলাদেশের মতো না। যেমন স্মোকিং করা হচ্ছে কি ক্রিমিনাল অ্যাফেন্স, শুধুমাত্র এটা পরিবেশ দূষিত করে আর আপনার আশপাশের মানুষের হেলথ হ্যাজার্ড থাকে দেখে। আচ্ছা, তারপর হু ওয়াজ বর্ন ইন স্ট্র্যাটফোর্ড আপন এভন? উইলিয়াম শেক্সপিয়ার। আর উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে আরেকটা ইনফরমেশন, আরো দুইটা ইনফরমেশন মনে রাখবেন। ওনার লেখার মধ্যে হচ্ছে ফেমাস দুইটা লেখা যেটা নিয়ে কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে গিয়ে মিডনাইট সামার আর একটা হচ্ছে গিয়ে রোমিও এন্ড জুলিয়েট। আচ্ছা, তারপর ওয়াই ইজ 1928 অ্যান ইম্পর্টেন্ট ইয়ার ইন ওমেন্স ভোটিং হিস্টরি? কেন? কারণ ওমেন ওয়ার গিভেন দ্য রাইট টু ভোট এট দ্য এজ অফ 21, দ্য সেম অ্যাজ মেন। 1918 সবার প্রথম হচ্ছে গিয়ে ওমেনরা ভোটাধিকার পায়, বাট ওইটা ছিল আপনার 30 বা তার বছর উপরে বয়সের মহিলাদের জন্য। কেন পাইছিল? দুটা কারণ।
একটা মানে মেইন কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ওদের পার্টিসিপেশন এন্ড পসিবল কেন হয়েছিল কারণ কি এমিলিন প্যাংখার্স্ট ফার্স্ট একটা ইউনিয়ন খুলছে ওমেন সোশ্যাল এন্ড পলিটিক্যাল ইউনিয়ন, তারপরে ওরা ভোটিং রাইটস চাওয়া শুরু করছে, তারপরে ওদের একটা গ্রুপ হয়েছে যেটাকে বলা হয়তো সাফ্রেজেটস গ্রুপ, ওদের পার্টিসিপেশন ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, ওইটা দেখে ওদের রাইট দিছে। তারপর 1928 আফটার আরেকটু রিভলভ করছে ওরা, তখন বলছে আচ্ছা ঠিক আছে মেন এন্ড ওমেনদের সেম করে দিলাম, ওমেনদের মেনদের মতো করে দিলাম 21। ফাইনালি 1969 গিয়ে ছেলে মেয়ে দুজনেরটাই একসাথে চেঞ্জ করছে, যেটা হয়ে গেছে আপনার 1969। তারপর হোয়াট ডাজ হুগম্যানে রেফার টু, এটা হচ্ছে নিউ ইয়ার্স ইভ ইন স্কটল্যান্ড, এটা বারবার করা হয় কারণ কি মোটামুটি সব জায়গায় হচ্ছে গিয়ে নিউ ইয়ার্স ইভ বলা হয়, নিউ ইয়ার পার্টি বলা হয়, বাট নিউ ইয়ার্স ইভ মানে হচ্ছে ইভিনিং, বাট আপনার স্কটল্যান্ডের জন্য নামটা একটু ডিফারেন্ট, যেটা ওরা বলে হচ্ছে হুগম্যানে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ নর্দার্ন আয়ারল্যান্ড? বেলফাস্ট। প্রত্যেকটা নেশনের ক্যাপিটাল সিটি গুলো একবার দেখে নেবেন পড়ার সময়। আচ্ছা, তারপর which of the following wars took place between 1899 and 1902 in South Africa? The Boer War. Boer War কেন বলা হয়তো, এই যে 1899-1902 সালের মধ্যে আপনার একটা ট্রাইবাল জাতি ছিল যাদেরকে বলা হয়তো হচ্ছে গিয়ে বোয়ার্স, ঠিক আছে, ট্রাইবাল জাতি ছিল বোয়ার্স সাউথ আফ্রিকার, ওদের এগেনস্টে হচ্ছে গিয়ে আপনার ব্রিটেনদের সাথে প্রবলেম হয় আর কি, ওদের মানে যুদ্ধ হয় একটা, তো এইটা হচ্ছে কি এই জন্য এটাকে বোয়ার বলা হয়। এটা হাইলাইট করার কারণ দুইটা, এক এরকম সাউথ আফ্রিকার ট্রাইবাল গ্রুপের সাথে হচ্ছে ওদের প্রবলেম হয় নাই আগে, ঠিক আছে, তো এক তো সাউথ আফ্রিকাতে হয়েছে, তার উপর দিয়ে আবার ট্রাইবাল গ্রুপের আরেকটা কিন্তু লিডার ছিল, এই ট্রাইবাল গ্রুপ না, আইসেনির লিডার বৌডিকা, তো ওনার হচ্ছে গিয়ে কিন্তু ওনারটাও কিন্তু অনেক ফেমাস, কেন কারণ কি উনি হচ্ছে গিয়ে একটা কুইন ছিল, ডেসপাইট বিং আ কুইন উনি হচ্ছে ব্রিটেনের হয়ে হচ্ছে কি যুদ্ধ করছিল এবং জিতছিল, তো উনি ছিল আইসেনির ট্রাইবাল গ্রুপের কুইন বৌডিকা। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন, নর্দার্ন আয়ারল্যান্ড uses a system called individual registration and all those entitled to vote must complete their own registration form. এটা কি ট্রু নাকি ফলস? স্টেটমেন্টটা ট্রু। 2002-এ নর্দার্ন আয়ারল্যান্ড একদম ফার্স্ট কান্ট্রি ছিল যারা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন সিস্টেম চালু করছে, যে যেই ভোট দিবা তুমি তোমার ওই ইলেকট্রাল রেজিস্টারে সবকিছু নিজে ফুলফিল করবা, ফর্মটাকে নিজে ফিল আপ করে জমা দিয়ে দিবা অনলাইন। তো তখন হচ্ছে কি বাকি তিনটা দেশ তখনও দে ওয়ার নট অন বোর্ড আর কি, তখনও ওদের সাথে একসাথে হয়নি। পরবর্তীতে গ্র্যাজুয়ালি হচ্ছে কি ওদের সিস্টেমটা কিভাবে চেঞ্জ করছে, তখন 2016-তে এসে গিয়ে অন্যান্য দেশরাও বলছে আচ্ছা ঠিক আছে আমরা ওই সিস্টেম চালু করবো, কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডের মতো না, ওদেরটার নামটা একটু চেঞ্জ, মাঝখানে জাস্ট একটা ওয়ার্ড অ্যাড হবে, ইন্ডিভিজুয়াল ইলেকটোরাল রেজিস্ট্রেশন। সো যদি বলে নর্দার্ন আয়ারল্যান্ড তাহলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন, আর ইন্ডিভিজুয়াল ইলেকটোরাল রেজিস্ট্রেশন হইলে আপনার বাকি তিনটা যেটা আছে আর কি, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড। আচ্ছা, which of the following policies are not controlled by the developed administration? আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে ডিফেন্স আর ইমিগ্রেশন। এটা আমি বারবার বলি যে দেখেন কোনটা ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে হয় না। হ্যাঁ, ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন গুলো কোথায় থাকে, বিভিন্ন ওই যে থাকে না, কনস্টিটুয়েন্সি থাকে নেশনের মানে সেন্ট্রাল অথরিটি না, ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন যারা, ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কোনগুলা, হেলথ ওদের কাজ, তারপরে আপনার এডুকেশন ওদের কাজ, এগ্রিকালচার ওদের কাজ, ছোটখাটো ডিসিশন, কিন্তু আপনার ডিফেন্স, ইমিগ্রেশন, সিকিউরিটি, ফরেন পলিসি এই সবগুলো হচ্ছে কি আপনার সেন্ট্রাল অথরিটির আন্ডারে পড়ে যায়, ঠিক আছে, সেন্ট্রাল ইউনাইটেড কিংডমের গভর্নমেন্ট কন্ট্রোলের আন্ডারে পড়ে যায়। এরপরে দেখেন কিন্তু এই যে পাবলিক সার্ভিস যেগুলা, এডুকেশন, এই যে এগ্রিকালচার যেটা বললাম, হেলথ বললাম, এগুলো হচ্ছে কি আপনার ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। এর মধ্যে আবার হোম মিনিস্ট্রির কোয়েশ্চেনটা অনেকবার আসে, হোম মিনিস্ট্রির আন্ডারে থাকে হচ্ছে ক্রাইম, পুলিশিং এন্ড ইমিগ্রেশন, এই তো। তারপরে হচ্ছে গিয়ে হাউ ওল্ড ডু সিটিজেন্স অফ দ্য ইউনাইটেড কিংডম, দ্য আইরিশ রিপাবলিক অর দ্য কমনওয়েলথ হ্যাভ টু বি টু স্ট্যান্ড ফর পাবলিক অফিস? 18। মোটামুটি সব জায়গায় শুধুমাত্র ইউনাইটেড কিংডম না, ডেভেলপ বলেন, আন্ডার ডেভেলপিং বলেন, 18 বছর বয়স মানে তুমি অ্যাডাল্ট হইছো মানে আপনি যে কোনো হচ্ছে কি কি বলবো পাবলিক অফিসেও বসতে পারবেন, আপনি ইলেকশনও দাঁড়াতে পারবেন, বাট ইলেকশনের ক্ষেত্রে হচ্ছে কি আপনার কোনো না কোনো মানে আমাদের এখানে যেমন স্বতন্ত্র প্রার্থী থাকে না, এরকম হতে পারবেন, আপনার কোনো না কোনো একটা গ্রুপের আন্ডারে, কোনো না কোনো একটা দলের আন্ডারে হচ্ছে গিয়ে দাঁড়াইতে হবে, ঠিক আছে।
আচ্ছা, তারপর হাউ ডিড the government promote policies of free trade during the Victorian age, abolishing a number of taxes on imported goods. ঠিক আছে, policies of free trade. Free trade হচ্ছে গিয়ে আপনার মুক্ত বাণিজ্য যেটাকে বলে আর কি। আপনারা দেখছেন না যে রিসেন্টলি ট্রাম্প এসে হচ্ছে গিয়ে আপনার এই যে তারিফ দিয়ে দিছে, বলতেছে যে রেসিপ্রোকাল তারিফ আছে, তারপরে কানাডা মেক্সিকোতে দিছে, ইউরোপিয়ান ইউনিয়ন, মানে কাউকেই ছাড়ে নাই, সবার উপর দিয়ে দিচ্ছে। তো এই তারিফটা কি জিনিস, যে আমি একটা পণ্য কারো কোনো দেশ থেকে আনতে গেলেও আমার হচ্ছে গিয়ে একটা ট্যাক্স পে করা লাগবে, আমি আবার দিতে গেলে আমি ওনাদেরকে পাঠাবো, ওইটার জন্য আমার একটা টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে রেসিপ্রোকাল তারিফ, যে তুমি যত দিতেছো আমিও ততই দিব। কিন্তু এইটা যখন আপনি সম্পূর্ণভাবে তুলে নেন যে ঠিক আছে আমার কোনো ধরনের কোনো ট্যাক্স পে করা লাগবে না, আমি কিছু নিতে গেলে আমি জাস্ট ওই পণ্যের টাকাটা দিব, আমি কিছু দিতে গেলে সেম ওয়েতে চলবে, এটা হচ্ছে কি ফ্রি ট্রেড। তো কিভাবে করছে এই যে দেখেন, অ্যাবলিশিং আ নাম্বার অফ ট্যাক্সেস অন ইম্পোর্টেড গুডস হচ্ছে কি আপনার ট্যাক্স সরাই দিছে। এভাবে হচ্ছে কি ফ্রি ট্রেড শুরু হয়েছে ভিক্টোরিয়ান টাইমস, এন্ড মোটামুটি আপনার ইউরোপিয়ান কান্ট্রিজ গুলাতে সবগুলাতে ফ্রি ট্রেড, শুধু ইউরোপিয়ান না সব জায়গায় অলমোস্ট ফ্রি ট্রেড। এখন নতুন নতুন কিছু পলিসিস তো চেঞ্জ আসতেছে। ওকে, যে হু ওয়াজ অ্যাডমিরাল নেলসন, এই মাত্র বললাম, he was the leader in the battle of Trafalgar. He was a naval officer, and এখানে কি লেখা, British officer in charge of the British fleet at the battle of Trafalgar against the Spanish fleet. একটা জিনিস বলি, এই যে স্প্যানিশ ফ্লিটটা না, এই স্প্যানিশ ফ্লিট আর স্প্যানিশ আর্মাডা কিন্তু সেম জিনিস না। ঠিক আছে, স্প্যানিশ ফ্লিট বললে এটা ব্যাটল অফ ট্রাফালগারে পড়ছে, আর স্প্যানিশ আর্মাডা কিন্তু 1518 এর কাহিনী, আর স্প্যানিশ ফ্লিট ইজ স্টোরি অফ হোয়াট 1805। ঠিক আছে, দুইটা মিলানো যাবে না। তারপর ডিউরিং দ্য মিডল এজেস হু ওয়ার দ্য সার্ভস, peasants who had a small area of their lord's agricultural land. আমাদের এখন টাইমটাকে কি বলে, এখন ক্যাপিটালিস্টিক টাইম বলে না, যে একটা হচ্ছে গিয়ে শ্রমিক যারা কাজ করে আর বাকিরা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি ওনার। তো এই ঠিক এইটার আগের যে টাইমটা ছিল না, ওইটাকে বলা হয়তো আপনার হচ্ছে কি ফিউডালিজম। ফিউডালিজমটা কি, ফিউডালিজমে হচ্ছে কি দুইটা গ্রুপ থাকবে, একটা সার্ভ গ্রুপ আর একটা হচ্ছে লর্ড গ্রুপ। লর্ড মানে হচ্ছে যে জমিদার বলতাম না, মানে বাংলাদেশে বলেন না জমিদাররা থাকে, জমিদাররা ওদের জমি দিয়ে রাখতো অন্যদেরকে, মানে ওই যে ঋণের মাধ্যমে দিত। দেন যারা ওই যে কৃষক থাকতো ওরা ঋণে নিয়ে ফসল ফলাইতো, ফসল বিক্রি করতো, টাকা দিত, এরকম টাইপের। হ্যাঁ, তো এখানেও সেম থাকতো, মানে ওয়ার্ল্ডের বেশিরভাগ জায়গায় আপনার মিডল এজেস এর টাইমে ক্যাপিটালিজম শুরু হওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ জায়গায় ফিউডালিজম। Which invention led to the rapid development of the industry in Britain during the 18th and 19th centuries? The steam power. স্টিম পাওয়ার হওয়ার কারণে হচ্ছে 18th and 19th সেঞ্চুরিতে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলেন, এটা রিভলিউশন যেটা স্পেশালি অনেক তাড়াতাড়ি হয়েছিল আর কি। কারণ কি, স্টিম পাওয়ারের কারণে আপনার যে মেশিনারি ডেভেলপমেন্ট হয়েছে, স্টিম পাওয়ারের কারণে আপনার ট্রেন বলেন, ট্রান্সপোর্ট সিস্টেম ভালো হয়েছে। তো আলটিমেটলি ইট লেড টু হচ্ছে কি আপনার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আর আমি কিন্তু বলছি আগে যে মানে পুরো ইংল্যান্ড জুড়ে কিন্তু একই সময় এক একটা চলছে, যেমন এই যে 1960s এ কালচারাল রেভলিউশন কি হয়েছিল, সুইঙ্গিং 60s এর টাইম, এরপরে 18th সেঞ্চুরিতে আবার রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এর মাঝখানে আবার রেনেসাস একটা টাইম ছিল। রেনেসাসের সময় কি চেঞ্জ আসছে, আপনার ফিলোসফি, সায়েন্স, আইডিওলজি সবকিছুতে নতুন আইডিয়াস আসছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, হোয়াট চেঞ্জেস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ব্রট, অথবা social changes brought। আচ্ছা ঠিক আছে, তারপরে MPs can only be contacted by post, false। কেন, কারণ কি আপনি লেটার পাঠাইতে পারবেন, ওদের কনস্টিটুয়েন্সির যে অফিস আছে ওইটাতে আপনি টেলিফোন করতে পারবেন। তারপরে এছাড়া হচ্ছে কি ওরা সার্জারিজ করে। হ্যাঁ, সার্জারিজ মানে কি, ওই যে লোকাল সার্জারি, মানে রেগুলার মিটিং এর মতো একটা করে MSP MEP এর সাথে, অ্যাসেম্বলি মেম্বারদের সাথে। তো ওইখানে গিয়ে লোকাল পিপল ওদের প্রবলেম বলতে পারে। দেন এখন আবার ইয়াও তো শুরু হয়ে যায়, এখন ইন পার্সন যাইতে পারে। আবার এখন তো আবার শুরু হয়েছে যে অনেকে ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট গুলো থাকে না, ওখানে আপনি ডিরেক্ট টেক্সট করতে পারবেন। সো দেয়ার আর লট অফ ওয়েজ, এমন না যে আপনি শুধুমাত্র পোস্ট দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন। হোয়াট মুভমেন্ট চ্যালেঞ্জ দ্য অথরিটি অফ দ্য পোপ? দ্য রিফর্মেশন, a movement against the authority of the Pope and the ideas of the practices of Roman Catholic Church। কোন সময় হয়েছিল? হেনরি 8 এর সময়। পোপের অথরিটি যখনই দেখবেন যে
ফার্স্ট টাইম পোপের অথরিটি হচ্ছে গিয়ে আপনার লিমিট করছে, অথরিটিকে কোয়েশ্চেন করছে, ক্যাথলিক চেঞ্জ করে প্রোটেস্ট্যান্ট চার্চ বানাইছে, চার্চ অফ ইংল্যান্ড বানাইছে। ওটা হয়েছে হেনরি এইটের টাইমে, টাইমটাকে বলা হয়ে থাকে রিফরমেশন। আর ওইটার কারণে হচ্ছে গিয়ে আপনার পোপের রাইট কমছে যখন, তখন গিয়ে হচ্ছে গিয়ে হেনরি এইট এন বলিনকে বিয়ে করছে। যে এন বলিন ছিল হচ্ছে গিয়ে, যে এন বলিনের মেয়ে ছিল এলিজাবেথ ওয়ান। আচ্ছা, হোয়াট ইংলিশ কিং ইন্ট্রোডিউস দ্য ডুমসডে বুক? উইলিয়াম দ্য কনকরার। আপনার নরম্যান কনকোয়েস্টের পর, নরম্যান কনকোয়েস্ট এটা হচ্ছে গিয়ে একদম সবার লাস্ট, মানে একদম লাস্ট সাকসেসফুল ইনভেশন ছিল ব্রিটেনের। ওই সাকসেসফুল ইনভেশনটা হয়েছিল আপনার 1088-তে, 1088। তো ওইটার পরে হচ্ছে গিয়ে আপনার উইলিয়াম দ্য কনকরার, যে স্পেন আমার ইয়াতে নরম্যানরা আমার আন্ডারে চলে আসছে, তাহলে এখন কতজন মানুষ আছে, কে কতটুকু ল্যান্ড ওন করে, এটার একটা হচ্ছে গিয়ে আদমশুমারির মতো নিছিল, যেটাকে ডুমসডে বুক বলা হয়। আর একটা জিনিস করছিল যে ঘটনা প্রবাহ, যে কোন সময় কোনটার পর is given to Diwali, the festival of lights. দিওয়ালি নর্মালি সেলিব্রেট করে ইউকে তে আপনার হিন্দু আর শিখরা, আর এটাকে লাইট অফ ফেস্টিভ্যাল অফ লাইটস বলা হয়। এই দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই যে দেখেন মাত্র বলতেছিলাম রেনেসান্স, ওই যে রেনেসান্সের কথা বললাম না, ওইটারই আরেকটা নাম হচ্ছে কি এনলাইটমেন্ট। ইংলিশ আর কি ইজিলি বলা হয় রেনেসার ওয়ার্ডটা খুব সম্ভবত ফ্রেঞ্চ, ওইটার মিনিং আছে আরেকটা, বাট ওইটাকে মোটামুটি এনলাইটমেন্ট পড়ে। তো ওইটা হচ্ছে আ পিরিয়ড when new ideas about politics, philosophy and science were developed. মাত্রই বললাম যে সবসময় কিছু কালচারাল রেভলিউশনে কালচার বা সোশ্যাল চেঞ্জেস হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জেস হয়েছে, আর রেনেসান্স বা এনলাইটমেন্টের সময় আপনার পলিটিক্স, ফিলোসফি, সায়েন্স প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে কি চেঞ্জেস আসছে। আচ্ছা, আর এটা কেন বললাম, কারণ কি দেখবেন আপনি সামনে যেমন অ্যাডাম স্মিথ কি চেঞ্জ করছে ইকোনমিতে, ইকোনমি নিয়ে কথা বলছে। তারপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন থাকে ওই যে আচ্ছা ফ্রান্সিস ক্রিকের কথা বলা থাকে। এবং প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা দেখবেন, কোনো আপনি যে এমিনেন্ট ব্যাংকার্সের কথা বলবেন, প্রত্যেকটাই কম বেশি ইয়া থাকে আর কি, মেনশন করা থাকে যে প্রত্যেকটা সেক্টরে কে কোন জায়গায় অবদান রাখছে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন, which of the following charities helps the environment? Friends of the Earth। এই যে নামের মধ্যে অ্যান্সার আছে, এই যে দেখেন ফ্রেন্ডস অফ দ্য আর্থ। আর্থ বলছে মানে কি, যে আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না আপু, স্ক্রিন দেখা যাচ্ছে না। তাই না, আমিও ফোন দিয়ে অন করে রাখছি, অথচ ল্যাপটপে কিন্তু হ্যাং হয়ে গেছে, মুভ করছে না। দাঁড়ান আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। ওকে ওকে। Which of the following was a crucial aerial battle fought between Germany and Britain during World War II? The answer is the Battle of Britain. So mainly এই ওয়ারটা হচ্ছে কি আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মানে হয়েছিল 1940s 41 এর দিকে, অ্যারাউন্ড টাইম লিমিটের দিকে, মোস্ট প্রবাবলি 1940 এর দিকে। আপনার মানে জার্মানি, নাজি জার্মানি ছিল তো তখন, তো নাজি জার্মানি হচ্ছে কি ইনভেড করতে চাইছিল ব্রিটেনকে। অবভিয়াসলি দুটো অপোজিট পার্টি ছিল, বাট ব্রিটেনের আরেকটু বলে নেই যে ব্রিটেনের যে এয়ারফোর্সটা, এটাকে কিন্তু হচ্ছে রয়্যাল এয়ারফোর্স বলে। তো নাজি জার্মানি তখন এরিয়াল পাওয়ারটা হচ্ছে অনেক স্ট্রং ছিল, ওরা আসলে এক্সপেক্ট করে নাই যে রয়্যাল এয়ারফোর্স কে হচ্ছে গিয়ে মানে ওদেরকে আটকাইতে পারবে ইনভেড করতে আসলে। হাইভার এই নাজি জার্মানির এই ইনভেশনটা আটকানোর কারণে হচ্ছে গিয়ে ব্যাটল অফ ব্রিটেনটা হচ্ছে কি ওয়ান অফ দ্য ক্রুশিয়াল এরিয়াল ব্যাটল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে। আচ্ছা, what was Margaret Thatcher famous for? She was the first woman prime minister of the United Kingdom. তো উনি না আসলে শুধুমাত্র ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার, ওনার লাস্টের 10-12 বছর ধরে she is actually the longest standing prime minister of ইউকে। কেন? কারণ এই যে লাস্ট কয়েক বছরে যতজন পাওয়ারে আসছে, এই যে ঋষি সুনাক থেকে শুরু করে অনেকেই দেখা গেছে কি মানে 4 বছরের টাইম লিমিট থাকে, তো দেখা গেছে কি সবাই 2-1.5 মানে এর উপরে না আসলে কেউই পাওয়ারে ছিল না। কিন্তু মার্গারেট থ্যাচার প্রায় 3 বছর 12 দিন আর কয়েক মাসের মতো উনি পাওয়ারে ছিল। সো লাস্ট 10-12 বছর বা একটা লংগেস্ট টাইমের জন্য মার্গারেট থ্যাচার যে টাইম লিমিটটা ছিল এটা অন্যদের থেকে বেশি। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখতে হয় সেটা হচ্ছে মার্গারেট থ্যাচারকে
আয়রন লেডি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে। এটার একটা কারণ উনি ফ্রি ট্রেড দেন অনেক ভালো ভালো পলিসিস হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করছিল। তো এই কারণে হচ্ছে গিয়ে আয়রন লেডি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, শুধু ইউকে না কিন্তু অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, which two languages combine to become one English language? অ্যান্সার হচ্ছে দুইটা, একটা অ্যাংলো স্যাক্সন আর একটা হচ্ছে নরম্যান ফ্রেঞ্চ। ওই যে আমরা পড়ি না যে উইলিয়াম দ্য কনকোয়ারের সময় হচ্ছে গিয়ে লাস্ট সাকসেসফুল ইনভেশন হয়েছিল ইংল্যান্ডে, যেটা হচ্ছে গেল নরম্যান কনকোয়েস্ট। তো ওই নরম্যান কনকোয়েস্টের পর মেনলি ওদের যে মানে ল্যাঙ্গুয়েজটা ছিল, ওরা যেভাবে কথা বলতো, অ্যাকসেন্টটা ছিল বা প্রোনাউন্সিয়েশনটা ছিল, ওই ল্যাঙ্গুয়েজটা ছিল হচ্ছে গিয়ে নরম্যান ফ্রেঞ্চ। আর অলরেডি যারা পেজেন্টস ছিল ইংল্যান্ডের মধ্যে বা ইউকের মধ্যে, ওরা অলরেডি হচ্ছে অ্যাংলো স্যাক্সনে কথা বলতো। তো এইটা দুইটা মিলে হচ্ছে কি যে এখন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে হচ্ছে ব্রিটিশরা কথা বলে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে ইংলিশের স্পিকিং স্টাইলটা বা যে অ্যাকসেন্টটা ব্রিটিশদের কিন্তু অনেক ডিফারেন্ট ফ্রম ইউএসএ বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন। এটার আরেকটা বড় রিজন হচ্ছে গিয়ে যে দুইটা ল্যাঙ্গুয়েজকে একসাথে করে যে কম্বাইন করে যে একটা ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে এর জন্য। Okay, next question is, by law, radio television coverage of the political parties must be balanced and so equal time has to be given to rival viewpoints. Statement true কারণ রেডিও টেলিভিশনের ক্ষেত্রে বা বেশিরভাগ হচ্ছে কি মিডিয়া চ্যানেলের ক্ষেত্রে এই বাইরের কান্ট্রি গুলাতে, বিশেষ করে ডেভেলপড কান্ট্রি গুলাতে একটা নিয়ম থাকে যে ওরা না কোনো ধরনের বায়াসনেস দেখাইতে পারবে না কোনো ধরনের পলিটিক্যাল পার্টির জন্য, ওদের একদম নিউট্রাল থাকা লাগবে। তো এই নিউট্রাল থাকার জন্য যখনই কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে এমনিতে কিন্তু বিবিসি বলেন কোনোটাই কিন্তু মিডিয়া মানে গভর্নমেন্ট কন্ট্রোল না, বাট একটা নিয়ম ওদের জন্য অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে গিয়ে কি যখনই কোনো ইলেকশন হচ্ছে তখন আপনি একটা পলিটিক্যাল পার্টিকে যদি 30 মিনিট স্ক্রিন টাইম দেন, আরেকজনকে আপনার 30 মিনিট দেওয়াই লাগবে। কাউকে বেশি কম করা যাবে না, কাউকে বেশি কম প্রচার করা যাবে না, সবাইকে সমান সমান সময় দেওয়া লাগবে, মানে বায়াসনেস দেখানো যাবে না। আচ্ছা, where did the Spanish Armada come from? এটা আসছে হচ্ছে গিয়ে স্পেন থেকে, আর এই স্প্যানিশ আর্মাডাটা আসছিল হচ্ছে গিয়ে এলিজাবেথ ওয়ানের সময়। কেন আমি শুরু থেকে বলে আসতেছি যে এলিজাবেথ ওয়ান কিন্তু প্রোটেস্ট্যান্ট ছিল। এই যে ম্যারি কুইন অফ স্কটস এর সাথেও যে ওনার প্রবলেম হয়েছিল বা আইডিওলজিক্যাল ক্ল্যাশ ছিল কি নিয়ে, ম্যারি কুইন অফ স্কটস ছিলেন হচ্ছে গিয়ে একজন ক্যাথলিক, আর এলিজাবেথ ওয়ান ছিলেন হচ্ছে গিয়ে একজন প্রোটেস্ট্যান্ট। আর ওনারও যে বাবা ছিল হেনরি VIII, উনিও কিন্তু এই যে চার্চ অফ ইংল্যান্ড আবিষ্কার করছে, ওইটাও কিন্তু হচ্ছে প্রোটেস্ট্যান্ট চার্চ ছিল। স্কটল্যান্ডেরটাও হচ্ছে গিয়ে প্রোটেস্ট্যান্ট চার্চ। যাই হোক, এই 1588 সালে এলিজাবেথ ওয়ান ক্ষমতায় থাকা অবস্থায় স্প্যানিশ আর্মাডা আসছিল একটা লার্জ ফ্লিট অফ শিপস। ওরা হচ্ছে গিয়ে রিস্টোর করতে চাইছিল ক্যাথলিসিজম, যেহেতু অলরেডি প্রোটেস্টান্টিজম হচ্ছে গিয়ে ওখানে চলতেছিল। বাট এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি ইংলিশরা ডিফিট করে স্প্যানিশ আর্মাডাকে। এই কারণে হচ্ছে গিয়ে মানে ক্যাথলিসিজম থাকে না, প্রোটেস্টানিজমই ওই যে এলিজাবেথ ওয়ান যে একটা ব্যালেন্স ক্রিয়েট করছিল, যে একদম এক্সট্রিম প্রোটেস্টানিজমও নাই, ক্যাথলিসিজমের মাঝখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করা, ওইটাই হচ্ছে গিয়ে স্টে করে। তো এইটার পরে আবার মানে পপুলারিটিটা যেটা ছিল এলিজাবেথ ওয়ানের, এটা অনেক বেশি বেড়ে গেছিল। The next one is, what is the name of the war memorial located in Whitehall? Cenotaph বলা হয়ে থাকে। এটা একটা ওয়ার মেমোরিয়াল হোয়াইট হলে থাকে। সেনোটাফকে না এমটি টম্বু বলা হয়। এমটি টম্ব কেন বলা হয়? কারণ ওয়ার্ল্ড ওয়ারের সময় যেমন ওদের কাছে রেকর্ড আছে যে ওরা এই সৈনিক পাঠাইছে বা এই অফিসার্স গেছে, বাট দেখা গেছে কি ওই অফিসার্সদের না ব্যাক করার আর কোনো রেকর্ড নেই। তো এত জায়গায় ওয়ারে গেছে, কোনো না কোনো জায়গায় মারা গেছে, তো যাদের এরকম লাশ নাই বা রেকর্ড আছে গেছিল আসে না, এই যে এরকম অনেক আছে, নাম ছাড়াও অনেকে আছে, এই যে এই মানুষগুলাকে, এই যে অফিসার্স গুলা বা এই যে সৈনিকগুলা মারা গেছে, ওদেরকে হচ্ছে কি একটা রিকগনিশন দেওয়ার জন্য, ওদেরকে মনে করানোর জন্য হচ্ছে গিয়ে টাওয়ার অফ লন্ডনের ভিতর হোয়াইট হলের মধ্যে একটা ওয়ার মেমোরিয়াল করছে, যেটাকে সেনোটাইফ বলে। আর যেহেতু কোনো লাশ নেই, এটাকে আবার এমটি টম্বো ডাকা হয়ে থাকে। The UK government has never suspended the Northern Ireland Assembly. স্টেটমেন্টটা ফলস, কারণ কি বেশ কয়েকটা অকেশনে হচ্ছে গিয়ে সাসপেন্ড করা হয়েছে। কেন? কারণ ওই যে বললাম না যে আয়ারল্যান্ডের হচ্ছে গিয়ে ফার্স্টে একটা হোম রুল হইলো 1913-তে, কারণ কি ওরা ইন্ডিভিজুয়াল রাইটস চাইতো, ইন্ডিভিজুয়ালি ওদেরকে আরো কিছু মানে অথরিটি দেওয়া লাগবে। দেন ফাইনালি ওই হোম রুলটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কারণে এস্টাবলিশ হয়নি, 1921-এ হয়েছে। দেন পরবর্তীতে এসে তো আয়ারল্যান্ড একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটই হয়ে গেল, নর্দার্ন আয়ারল্যান্ড এসে ব্রিটেনের সাথে যোগ হলো বা ইউনাইটেড কিংডমের সাথে। কিন্তু তারপরেও হচ্ছে কি পলিটিক্যাল রিজনস এর কারণে বা আইডিওলজি মিলার না কারণে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে সবসময় ইউকে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো না কোনো ক্ল্যাশ থাকে। এই কারণে প্রায় ফিউ অকেশনে হচ্ছে কি পলিটিক্যাল রিজনের কারণে অ্যাসেম্বলিটাকে সাসপেন্ড করা হয়েছে। এরপর হোয়াট কাইন্ড অফ চার্চ ডিড স্কটল্যান্ড এস্টাবলিশ ইন 1560? আর প্রোটেস্ট্যান্ট চার্চ মাত্র বলে আসলাম যে চার্চ অফ ইংল্যান্ড, যেটা হেনরি VIII আবিষ্কার মানে
ফাউন্ডেড, ওইটাও ছিল হচ্ছে গিয়ে প্রোটেস্ট্যান্ট। এখন চার্চ অফ ইংল্যান্ড, চার্চ অফ স্কটল্যান্ড যেটা ছিল ওইটাও হচ্ছে গিয়ে আপনার প্রোটেস্ট্যান্ট চার্চ। মোটামুটি এখন মানে ইউকে তে এস্টাবলিশ চার্চ আছে দুইটা, একটা চার্চ অফ ইংল্যান্ড আর স্কটল্যান্ড, দুইটাই হচ্ছে গিয়ে প্রোটেস্ট্যান্ট। আগের মতো ক্যাথলিসিজম নাই। ক্যাথলিসিজম যদি এরকম থাকতো তাহলে ওই যে পোপের অধিকার থাকতো, ডেমোক্রেসি থাকতো না, কনস্টিটিউশন থাকতো না। তো এইসব চেঞ্জেস আনার জন্যই হচ্ছে কি চার্চের সিস্টেমটাকেও চেঞ্জ করা হয়েছে। When was the Doomsday Book written? After the Norman Conquest. তো এই যে নরম্যান কনকোয়েস্ট, উইলিয়াম দ্য কনকরার অথবা উইলিয়াম দ্য থ্রি, এটার সাথে আরেকটা জিনিস অ্যাড, সেটা হচ্ছে গিয়ে ব্যারিক্স ট্যাপেস্ট্রি। ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে এই তিনটা কেন অ্যাডেড? একদম লাস্ট যে সাকসেসফুল ইনভেশন ছিল সেটা হচ্ছে গিয়ে মানে ইংল্যান্ডের, সেটা হচ্ছে গিয়ে নরম্যান কনকোয়েস্ট। ওই সময় পাওয়ারে ছিলেন উইলিয়াম দ্য কনকরার। তো এই পাওয়ারটাতে আসার পরে উইলিয়াম দ্য কনকরার দুইটা কাজ করছে। এক হচ্ছে গিয়ে আপনার নরম্যান কনকোয়েস্টের পরপর হচ্ছে গিয়ে যে নতুন একটা ল্যান্ড কিছু তাদের ওনে আসলো, তাহলে ওই ল্যান্ড কতজন মানুষ আসছে, কতগুলো টাউন আসছে, কতজন থাকতো, এখন কতজন আছে, কে কতটুকু ল্যান্ড ওন করে, কার কতটুকু অ্যানিমেল আছে, সবকিছু হচ্ছে গিয়ে এটা আদমশুমারির মতো করে। ওইটাকে বলা হয়তো হচ্ছে গিয়ে ডুমসডে বুক। উইলিয়াম দ্য কনকরার 3 বানাইছে আফটার দ্য নরম্যান কনকোয়েস্ট। আর আরেকটা যেটা ব্যারিক্স ট্যাপেস্ট্রিতে এই যে নরম্যান কনকোয়েস্টের যে ঘটনা প্রবাহ আছে না, ইভেন্ট গুলা, যে মানে কোনটার পরে কি হয়েছে, কিভাবে হয়েছে, এগুলা হচ্ছে গিয়ে অ্যাডেড আর কি। আচ্ছা, তারপর দ্য নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলি ক্যান নট মেক ডিসিশন অন হুইচ টু অফ দ্য ফলোইং ইস্যুস। একটা হচ্ছে ইমিগ্রেশন আর হচ্ছে গিয়ে ডিফেন্স। সেন্ট্রাল অথরিটির পাওয়ার আর অ্যাসেম্বলি অথবা লোয়ার হাউস এগুলার পাওয়ার কিন্তু সেম না। যখনই এই টাইপের কোনো কোয়েশ্চেন আসবে, নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলি কোন ডিসিশন নিতে পারবে, অথবা ওয়েলস অথবা স্কটল্যান্ড অথবা ইংল্যান্ডের অ্যাসেম্বলি, অথবা কোয়েশ্চেন আসতে পারে ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন কোন ইস্যুগুলোতে ডিসিশন নিতে পারবে না, তখনই ইমিগ্রেশন আর ডিফেন্স চুজ করা লাগবে। ওরা নর্মালি যে ইস্যুগুলোতে ডিসিশন নিতে পারে সেগুলো হচ্ছে যে সোশ্যাল সার্ভিস, এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, ছোটখাটো ডিসিশন নিতে পারে। বাট বড় বড় ফরেন পলিসি, ইমিগ্রেশন, ডিফেন্স, এই সব ধরনের বড় দায়িত্বগুলো সবসময় সেন্ট্রাল অথরিটির হাতে থাকে। আর এর মধ্যে স্পেসিফিক্যালি হোম মিনিস্ট্রি যেটা, ওদের কথা বলা হয়ে থাকে যে ওরা ক্রাইম, পুলিশিং এন্ড ইমিগ্রেশন নিয়ে কাজ করে। What should you do to make a complaint about the police? You can go to the police station directly and write to the chief constable of the police force involved. এরকম এই দুইটা ওয়ে ছাড়া যে আপনি ডিরেক্টলি পুলিশ স্টেশনে যাইতে পারেন, চিফ কনস্টেবলকে দেওয়া ছাড়া, লিখিত কমপ্লেন দেওয়া ছাড়াও আপনারা ফোন কল দিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে কোন একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে কমপ্লেন দিতে পারেন। সো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন কমিশন যেটা, এটা ইংল্যান্ড আর ওয়েলসে। স্কটল্যান্ডেরটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা উচ্চারণ করে না, জাস্ট পুলিশ কমপ্লেন্স কমিশনার। আর যেটা নর্দার্ন আয়ারল্যান্ড, ওটার ক্ষেত্রে অম্বিউডসম্যান এরকম একটা ওয়ার্ড লেখা থাকবে। What flower did William Wordsworth write about? ড্যাফোডিল। এই ড্যাফোডিলটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার অফ ওয়েলস। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে কি ওনাকে ন্যাচারাল পয়েট বলা হইতো, কারণ কি উনি ন্যাচারাল জিনিসপাতি নিয়ে হচ্ছে মানে এনভায়রনমেন্ট বা ন্যাচারাল যা দেখতো তা নিয়ে উনি লেখালেখি করতো। তো মেনলি এই কারণে উনি ড্যাফোডিলস লিখছিলেন। আচ্ছা, when is সেন্ট অ্যান্ড্রুস ডে সেলিব্রেটেড? 30th নভেম্বর। আপনারা সবসময় যখনই যা পড়েন না কেন, প্রত্যেকটা নেশনের পেট্রন সেন্টকে, পেট্রন সেন্ট ডে কবে সেলিব্রেটেড হয়, তারপরে ক্যাপিটালটা কি ওই নেশন গুলার, প্লাস হচ্ছে গিয়ে ন্যাশনাল ফ্লাওয়ার, এই 4-5টা ইনফরমেশন অবশ্যই দেখবেন। Who was the architect that rebuilt St. Paul's Cathedral after the Great Fire in 1666? এটা স্যার ক্রিস্টোফার রেন ছিলেন। When were the first coins in Britain made? ফার্স্ট আয়রন এজে হয়েছে। এই কয়েন গুলো হচ্ছে গিয়ে সিলভার অথবা গোল্ডের থাকতো। এটা টাওয়ার অফ লন্ডনে রাখা হইতো, মিন্টেরও এখানে হইতো। আর আয়রন এজের আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে যে কয়েন্স গুলো মিন্ট করা হইতো, আয়রন এজে যে কিংস গুলা ছিল না, কিংস এর নামগুলো হচ্ছে খোদাই করা থাকতো। Who was Emmeline Pankhurst? ওনাকে একজন সাফ্রেজেট বলা হইতো। কেন? কারণ কি উনি হচ্ছে কি একটা ইউনিয়ন করছিলেন, ওমেন সোশ্যাল এন্ড পলিটিক্যাল ইউনিয়ন। ওরা হচ্ছে কি ভোটাধিকার চাইতো মহিলাদের। তো ওনাদেরই হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেশন দেখার পরে মেয়েদেরকে সবার আগে ভোটের রাইট দেওয়া হয় 30 বা তার বছর উপরে বয়সী মেয়েদের জন্য 1918 সালে। ফাইনালি 1918 এর পরে হচ্ছে গিয়ে 1928 মেয়েদের ভোটিং এজ হচ্ছে 21 করে দেয়, ছেলেদের সমান। আর 1969 গিয়ে হচ্ছে ভোটিং এজ দুইজনের জন্য 18 করে দেয়। আর এই যে গ্রুপটা ইউনিয়নটা ছিল, ওদের সবাইকে সাফ্রেজেটস বলা হইতো, গ্রুপ মেম্বার্সদেরকে।
হু ডিড ব্রিটেন ফাইট এগেইনস্ট ইন দ্য ক্রিমিয়ান ওয়ার? রাশিয়ার এগেইনস্টে 1853 থেকে 1856। ক্রিমিয়ান ওয়ারটা আরো দুইটা জিনিসের জন্য ফেমাস। একটা হচ্ছে গিয়ে ক্রিমিয়ান ওয়ার হচ্ছে গিয়ে একদম ফার্স্ট ওয়ার, যেটা হচ্ছে গিয়ে মিডিয়া কাভারেজ পাইছিল। আর এই ক্রিমিয়ান ওয়ারের সময় হচ্ছে নার্স হিসেবে ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, একজন নার্স। আর উনি হচ্ছে কি এই মডার্ন যে নার্সিং এর সূচনাটা এটা হয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ক্রিমিয়ান ওয়ারে আহতদের সেবা করার মাধ্যমে। হাউ ওল্ড ইউ হ্যাভ টু বি টু বাই অ্যালকোহল ইন দ্য ইউকে? 18 বছর হওয়া লাগবে। নর্মালি সবকিছু করতে আপনার 18 বছর বয়স হওয়া লাগে, কিন্তু একটা এক্সেপশন রুল আছে যে আপনি যদি কোনো রেস্টুরেন্টে বসে একদম ফুল একটা মিল অর্ডার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বয়স যদি 16 বা তার উপরে হয় আপনি অ্যালকোহল বেভারেজ অর্ডার করতে পারবেন। Which of the following is a crown dependency but not part of the United Kingdom? এরকম 4টা জায়গার আমি নাম বলছি, আইল অফ ম্যান, তারপরে চ্যানেল আইল্যান্ডস, ফকল্যান্ড আইল্যান্ডস, সেন্ট হেলেনা। এগুলাকে ক্রাউন ডিপেন্ডেন্সি কেন বলা হয়? এরা সিকিউরিটি ডিফেন্সের জন্য হচ্ছে কি ইউকের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এরা হচ্ছে অফিসিয়াল ইউকের পার্ট। এর জন্য ক্রাউন ডিপেন্ডেন্সিস বলে। নিজেদের গভর্নমেন্ট সিস্টেমও আছে ক্লোজলি লিঙ্কড উইথ হচ্ছে কি ইউকে, কিন্তু আসলে ইউকের পার্ট না। ইজ দ্য বিবিসি কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট? নো। আগে বললাম যে কোনো ধরনের কোনো মিডিয়া চ্যানেল হচ্ছে গিয়ে কন্ট্রোল থাকে না গভর্নমেন্ট দ্বারা, বাট একটা জিনিস ইলেকশনের আগে ফলো করা লাগে যে আপনার কাভারেজটা সব পার্টির জন্য সেম দেওয়া লাগবে। হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলি হ্যাভ? 90। আরেকটা কোয়েশ্চেন আসে ওয়েলসের কতজন, সেটা হচ্ছে গিয়ে 60। হু ওয়াজ ইন চার্জ অফ দ্য ব্রিটিশ ফ্লিট এট দ্য ব্যাটল অফ ট্রাফালগার? অ্যাডমিরাল নেলসন ছিলেন। এই ব্যাটল অফ ট্রাফালগারটা হয়েছে 1805 সালে, আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট হচ্ছে গিয়ে নেপোলিয়নিক ওয়ার্স আর কি। এখানের ক্যাচটা হচ্ছে গিয়ে ব্যাটল অফ ট্রাফালগারে অ্যাডমিরাল নেলসন, যেখানে একজন নেভি অফিসার ছিল, উনি জিতেন এগেনস্ট ফ্রান্স, বাট আলটিমেটলি উনি হচ্ছে জিতার পরেও হচ্ছে গিয়ে মারা যান। এই কোয়েশ্চেনটা একটু আগে করে বলে আসলাম যে হোয়াট ওয়াজ ইনস্ক্রাইবড ইন দ্য ফার্স্ট কয়েন্স টু বি মিন্টেড ইন ব্রিটেন ডিউরিং দ্য আয়রন এজ? দ্য নেমস অফ দ্য আয়রন এজ কিংস। ওরা যে কয়েন্স গুলো মিন্ট করছিল সিলভার বা গোল্ডে টাওয়ার অফ লন্ডনে রাখা হইতো, ওইটার হচ্ছে গিয়ে খোদাই করা থাকতো হচ্ছে নেমস অফ দ্য আয়রন এজ কিংস। টাউন, সিটিজ এন্ড রুরাল এরিয়াস ইন দ্য ইউকে আর গভর্নড বাই দ্য গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অফিসিয়ালস। ফলস। একটা কনস্টিটিউশনাল মোনার্কি যেহেতু বলা হয়ে থাকে, তো আপনার যাই হবে না কেন, যেমন বাংলাদেশে আমরা মেয়র, চেয়ারম্যান এরা হচ্ছে কি ইলেক্ট করি না কিভাবে করে, ডেমোক্রেটিক্যালি এলাকা ভিত্তিক ভোট দিয়ে, সেম ভাবে টাউন, সিটিজ, রুরাল এরিয়াস গুলা ইউকের জন্য হচ্ছে কি সবকিছু ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হইতে হবে। কোনো গভর্নমেন্ট এসে নিজের মন মতো পাওয়ারের লোক বসাইতে পারবে না। Where is the Tate Art Gallery located? London. Then the version of the Bible created by King James I is known হচ্ছে কি authorized version। মেইনলি উনি বাইবেলটাকে যে ল্যাঙ্গুয়েজ ছিল অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তিনি ইংলিশে ট্রান্সলেট করতো, এই করছিলেন, এই জন্য হচ্ছে কি কিং জেমস ভার্সন বা অথরাইজড ভার্সন বলেন। এরকম বাইবেলের আসলে অনেক ধরনের ট্রান্সলেশন আছে, ইংলিশ তো ট্রান্সলেট করছে, দেন আগের সময় থেকে এখন অনেক চেঞ্জেস আসছে, অনেকবার চেঞ্জ আসছে, এই জন্য অনেকে বলে যে অথেন্টিক ফর্মটা এখনো নাই। What is the period of the 1960s known for? A growth in British fashion and pop music. এইটা কোয়েশ্চেনটা ঘুরে ফিরে আসে, যেমন 1960s আসতে পারে যে হোয়াট ইজ দ্য 1960s পিরিয়ড নোন ফর, তখন হয়তো এখানে অপশনে সুইঙ্গিং সিক্সটিক্স থাকতে পারে, ওই টাইমটাকে সুইঙ্গিং সিক্সটিক্স বলা হয়তো। দুইটা গ্রুপ পপুলার ছিল, রোলিং স্টোন অ্যান্ড বিটলস। দেন আরেকটা জিনিস যে গ্রোথ ইন ফ্যাশন অ্যান্ড পপ মিউজিক ছিল। Then question হচ্ছে গিয়ে between 1680 and 1720 many refugees called Huguenots came to England. Which country did they came from? ওরা আসছিলেন হচ্ছে গিয়ে ফ্রান্স থেকে। নেক্সট দিন আমরা লেসন 8 শুরু করব, কোয়েশ্চেন 8।